স্যার আপনি একটু রিক্সাটা দেখেন, আমি এখনই গলির মোড় থেকে টাকাটা বাঙ্গায় নিয়ে আসি। এরপর 15 মিনিট চলে গেছে, রিক্সাওয়ালার কোনো খবর নেই। ভাড়া 50 টাকার জায়গায় 60 টাকা দেওয়া যায়, কিন্তু 100 টাকা দেওয়া তো সম্ভব না। পূর্ব অভিজ্ঞতা থেকে আমি অনেকটাই নিশ্চিত ছিলাম যে মিনিট 5 পরে তিনি ফিরে এসে হাসতে হাসতে বলবেন, স্যার বাঙ্গাইতে পারি নাই। তার এমন হাসির মানেটা হচ্ছে এখন 100 টাকা দিয়ে মানে কেটে পড়েন। তবে আজকে বোধহয় আমার ধারণা কিংবা অভিজ্ঞতা সঠিক বার্তা দিচ্ছে না, কেননা এর মধ্যে প্রায় 20 মিনিট চলে গেলেও তার কোনো খবর নাই। তবে কি পাগল রিক্সাওয়ালা 100 টাকার লোভে 20,000 টাকার রিক্সা আমাকে দিয়ে গেল, নাকি সে আড়ালে দাঁড়িয়ে আমার গতিবিধি খেয়াল করছে? তারপর আমি যখন একরকম বিরক্ত হয়ে চলে যাব, তিনি তখন রিক্সা নিয়ে চম্পট দিবেন। ঘড়িতে তখন রাত 9টা বাজে। আজ প্রচণ্ড শীত পড়েছে, রাস্তায় লোকজন নেই বললেই চলে। মাঝে মধ্যে সাই সাই শব্দ করে গাড়ি ছুটে চলছে, আর বেকুব আমি নির্জন রাস্তায় রিক্সা পাহারা দিচ্ছি। বাসা থেকে বের হওয়ার সময় মিলি বারবার বলেছিল, বসের ছেলের জন্মদিনে তোমার কাজ কি? মিলিরা তো জানে না বসের ছেলের জন্মদিনে আমাদের মতো বেতনভুকদের অনেক কাজ থাকে। তাই মিলির কথায় কোনো উত্তর না দিয়েই মাথা নিচু করে বাসা থেকে বের হয়ে এসেছি। এর মধ্যে বস 2বার ফোন দিয়েছেন। প্রথমবার বলেছি, স্যার এই তো চলে এসেছি। দ্বিতীয়বার ফোন আসার আগে অনেকগুলো মিথ্যা কথা গুছিয়ে রেখেছিলাম, কিন্তু ফোন আসার পর গুছিয়ে রাখা কথাগুলো জাস্ট উধাও হয়ে গেল। ফলত আমি মুখ ফসকে সত্য কথা বলে ফেললাম। স্যার কয়েক সেকেন্ড চুপ করে থাকলেন, তারপর বাড়ি গলায়, তুমি একটা গাধা বলে আলগোছে ফোনের লাইনটা বিচ্ছিন্ন করে দিলেন। আমারও কেন জানি আজকে নিজেকে গাদা গাদাই মনে হচ্ছে। এইদিকে প্রায় 1 ঘন্টা পেরিয়ে গেছে, আর কিছুক্ষণ পর হতে মিলি ফোন দেওয়া শুরু করবে। নিজেকে খুব অসহায় বোধ হচ্ছে। কিছুক্ষণ আগে 2 জন টহল পুলিশ এসে বলে, অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি আপনি রিক্সার সামনে দাঁড়িয়ে আছেন, ঘটনা কি? রিক্সা ড্রাইভারকে কিছু কিনতে পাঠিয়েছেন নাকি? আমি থতমত গলায় কিছু বলতে গেলেই তারা আমাকে থামিয়ে দিয়ে বলে, কেনা হয়ে গেলে তাড়াতাড়ি চলে যাবেন, আর একটু পর বস টহলে বের হবেন, তখন কিন্তু হাতে মাল পাইলে রেহাই নাই। পুলিশ ভাইদের কথা শুনে আমার মাথা ঝিমঝিম করে ওঠে। আমি আকাশের দিকে তাকিয়ে ভাবি, তারা আমাকে কোন মালের কথা বললেন? আমার সে ভাবনা তল খুঁজে পায় না। যা চিন্তা করেছিলাম, মিলি ফোন দিয়েছে। মিলিকে মিথ্যা কথা বলা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। সঙ্গত কারণেই আমি মিলিকে শান্ত গলায় সব খুলে বললাম। অতঃপর মিলি চিৎকার করে আমাকে যা বলল তা শোনার জন্য আমি কিন্তু মোটেও প্রস্তুত ছিলাম না। মিলি বারে বারে বলে, আরে বেকুব বেটা মানুষ, ওইটা তো চুরাই রিক্সা, এখন তো তোমার পুলিশে ধরে নিয়ে যাবে, আমি কিন্তু ভুলেও তোমাকে থানা থেকে ছাড়িয়ে আনতে যাব না। এবার প্রচণ্ড শীতেও আমার শরীর গরম হয়ে ওঠে, কপালে গাম জমতে শুরু করেছে। আসলে তো আমি যদি বেকুবেই না হতাম তাহলে এই বিষয়টা আমার মাথায় আসলো না কেন? আমি বুঝে উঠতে পারি না আমার এই অপেক্ষা 50 টাকার জন্য, নাকি গরিব সেই রিক্সাওয়ালাকে আশু বিপদ থেকে রক্ষা করার জন্য। যে শহরে প্রতিদিন অগণিত অপরাধ ঘটছে, সেই শহরে আমার এই সততার কোনো মূল্য থাকার কথা নয়। তারপরেও এতটা সময় কেন আমি দাঁড়িয়ে থাকলাম? আমি কিন্তু এই প্রশ্নের উত্তর খুঁজে পাই না। ফলত আমি 50 টাকার মায়া কিংবা সততা নামক বায়বীয় গুণের বিষয় ভুলে গিয়ে বাসায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেই। রিক্সাটা পিছনে রেখে হাঁটা শুরু করতেই আমি শুনতে পাই কে যেন স্যার স্যার বলে ডাকছে। পিছনে ফিরে তাকাতেই আমি সেই রিক্সাওয়ালাকে দেখতে পাই, যার জন্য আমি প্রায় 2 ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম। রিক্সাওয়ালার সাদা শার্ট রক্তে লাল হয়ে গেছে। অনেকটা সময় সে কথা বলতে পারে না। এর মধ্যেও সে বুক পকেট থেকে 50 টাকার একটা নোট বের করে আমার দিকে বাড়িয়ে দিয়ে বলে, স্যার আমাকে মাফ করে দেন। আমি তাকে বলি, ভাই আপনার কি হয়েছে? আপনার শার্টে এত রক্ত কেন? তিনি হা করে দম নিতে নিতে বলেন, এই রক্ত আমার শরীরের না স্যার। আমি অবাক স্বরে বলি, তবে কার? আমি গলির মুচরে চার দোকান থেকে যখন টাকা ভাঙাইতেছিলাম, তখন হঠাৎ করে একটা বাচ্চা, বাবারে মারে মরে গেলাম রে বলে চিৎকার দিয়ে ওঠে। আমি রাস্তায় তাকাতে দেখতে পাই আমার মায়া ফাতিমার সমান একটা মায়া রাস্তায় শুয়ে আছে। মায়াটার পায়ের উপর দিয়ে গাড়ির চাকা উঠাইয়া দিছে। আমি কাছে যাইতে আমার গলা জাপটে ধরে বলে, বাবা আমাকে বাঁচাও। বলেন স্যার কেমনটা লাগে? আমি কিন্তু স্যার তখন আপনার আর আমার রিক্সার কথা একেবারে ভুলে গেছি। মায়াটা জ্ঞান হারিয়ে ফেলছে, কিন্তু আমার গলা ছাইড়া দেয় নাই। তারপর ওরে নিয়ে মেডিকেলে গেছি। আমি তো মনে করছিলাম পা কাইটা ফেলবো, তবে তেমন বড় কিছু হয় নাই। পায়ের পাতার উপর দিয়ে ছোট গাড়ির চাকা গেছে, পায়ে ব্যান্ডেজ করে দিছে, জ্ঞানও ফিরছে।
তারপর হঠাৎ করে আপনার আর রিক্সার কথা মনে পড়লো। বলেন কি? জি স্যার, সেই চা দোকানদার কইলো মায়াটা নাকি বাবা মা কেউ নাই, মার্কেটের বারান্দায় ঘুমাইতো, এই দোকান ওই দোকান থেকে চায়া চিন্তা খাইতো, কোনো রকম বেঁচে আছে। বলেন স্যার, এরকম কথা শুনলে মাথা কি ঠিক রাখা যায়? এখন মেয়েটার কি হবে? কি আবার হবে? রিক্সা গ্যারেজে জমা দিয়ে আবার মেডিকেলে যাবো। আমি আপনারা কইলাম না যে মায়াটা একদম আমার ফাতিমার মতো দেখতে, ওর যদি সত্যি সত্যি বাবা মা না থাকে তবে ওরে আমি আমার বাড়িতে নিয়ে যাবো। আমার মা ফাতিমা যা খায় ও তাই খাইব, যা পরে তাই পরব। ভাইজান, আমি কি আপনার সাথে যেতে পারি? অবশ্যই পারেন। আমরা যখন হাসপাতালের বারান্দায় দাঁড়াই তখন মেয়েটি ব্যথার যন্ত্রণায় চিৎকার করে কাঁদছে, কিন্তু রিক্সাওয়ালা ভাই মেয়েটার পাশে বসে মাথায় হাত রাখতে মেয়েটার কান্নার শব্দ উধাও হয়ে গেল। অথবা রিক্সাওয়ালা ভাইজান তার সাথে নিয়ে আসা বনরুটি আর কলা মেয়েটাকে পরম মমতায় খাইয়ে দিয়ে মাথায় বিলি কেটে দিতে লাগলো, আর মেয়েটিও রিক্সাওয়ালা ভাইজানের কোমরে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল। এইদিকে মিলি বারে বারে ফোন দিচ্ছে। আমি ইচ্ছে করে আগের কলগুলো এড়িয়ে গেলেও এইবার ফোন ধরি। মিলি অভিযোগের সুরে বলে, তুমি যে এখনো রাস্তায় দাঁড়িয়ে রিক্সা পাহারা দিচ্ছ, আর এইদিকে যে তোমার রাজকন্যা না ঘুমিয়ে বসে আছে। হঠাৎ করে আমার বুকের বাম পাশটায় কেমন যেন মোচড় দিয়ে ওঠে। তারপর একজন বাবা দৌড়ায়, শরীরের সমস্ত শক্তি দিয়ে তার রাজকন্যার জন্য দৌড়ায়।